111 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় রেমাল। বিভিন্ন স্থানে জলোচ্ছ্বাস, বাঁধ ভেঙে ঢুকছে পানি, মাছের ঘের, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। রাজস্ব আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করছে এনবিআর, অভিযোগ এফবিসিসিআইয়ের। ঢালাওভাবে না বলে সুনির্দিষ্ট দাবি জানানোর আহ্বান এনবিআর চেয়ারম্যানের। দৈনন্দিন ব্যয়ে স্বস্তি মিললেই খুশি সাধারণ মানুষ। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি কমে বাড়তে পারে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা। পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ। সঠিক সময়ে দেয়া হচ্ছে না সাগরে মাছ শিকারের নিষেধাজ্ঞা, প্রভাব পড়ছে প্রজননে। দাবি গবেষকদের, সময় পুনর্নির্ধারণের পরামর্শ। এবং কোরবানি ঈদ কেন্দ্র করে রাজধানীতে প্রস্তুত 19টি হাট, বেশিরভাগেরই ইজারা কার্যক্রম শেষ। অনলাইনেও চলবে বেচাকেনা। আফতাবনগর হাটে হাইকোর্টের স্টে অর্ডার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ অবস্থা নিয়ে আগারগাঁও আবহাওয়া অফিসে ব্রিফিং চলছে। সরাসরি চলে আছি সেখানে। এটা আপনাদের লোকাল প্রশাসন বা যারা তারা বলতে পারবেন। আমরা ওই মেজারমেন্টের পরবর্তী ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এগুলি পরে জানা যাবে। এখন আমাদের কাছে ওই ধরনের রেকর্ডিং, আমরা যে কতটুকু জলোচ্ছ্বাস হয়েছে সেগুলি আমাদের কাছে এই মুহূর্তে তথ্য নেই। কখন নিম্নচাপে স্থলচাপে নিম্নচাপে পরিণত হলো এবং তার গতিপথটা কোন দিকে ছিল সেটা যদি একটু সুনির্দিষ্ট করে বলেন। উত্তর পূর্ব দিকে। স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল 9টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল 9টায়। গতিপথ কোন দিকে গিয়েছিল সেটা আপনারা যেটা নির্ধারিত বলেছিলেন সেই পথেই গেছে তো? একেবারে ঘূর্ণিঝড়টি রিমাল যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে, তার একটু কোনো ব্যত্যয় হয়নি। পথটা হলো যে সাগর আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে। বিপদ সংকেতগুলি আমি বলেছি যে কক্সবাজার এবং মংলা, চট্টগ্রামের যে 9 নম্বর মহাবিপদ সংকেত ছিল সেটা নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। 3 নম্বরে চলে আসছে। আর যেখানে 10 ছিল পায়রা এবং মংলায়, সেইটা 10-এর পরিবর্তে আমরা সেখানেও 3 নম্বর, অর্থাৎ 4টা পোর্টই এখন 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যেহেতু সাগর এখনো স্টিপ প্রেসার গ্রেডিয়েন্ট এবং সেখানে এখনো রুলিং হচ্ছে, থেমে থেমে দমকা বাতাস হচ্ছে, সেই কারণে আমরা LC3 বলা হয়, এটা লোকাল কশনারি সিগন্যাল নাম্বার 3, এটা আমরা অব্যাহত মানে এটা রেখেছি। এটাতে আমরা এই আর যে সাগরের যে সমস্ত ট্রলার নিরাপদে আছে তাদেরকে আগামী 24 ঘন্টা আরো নিরাপদ আশ্রয়ে থাকতে আমরা নির্দেশনা দিয়েছি। তারপরে তারা ঘূর্ণিঝড় যখন অতিক্রম করলো কেন্দ্র ঘাটটা, তখন বাংলাদেশের কোন কোন অংশে সেই প্রবল ধাক্কাটা আমরা পেয়েছি এবং বাতাসের চাপ এবং বৃষ্টির রেকর্ডটা যদি বলেন। রেকর্ড কিন্তু এর আগে বলছে স্যার। আপনি কি পরে আসছেন? আমি আবার পড়ে শোনাই। খেপুপাড়াতে 111 কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত 1:30টায়। 91 কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত 11:30টায়। 65 কিলোমিটার রাত 8:30টায়। 61 কিলোমিটার পার আওয়ার রাত 7:30টায় সন্ধ্যা। 54 কিলোমিটার পার আওয়ার বিকাল 4টায়। তারপরে পটুয়াখালীতে আমরা 3বার উইন্ড রেকর্ড করেছি। একটা হলো 111 কিলোমিটার রাত 1:30টায় খেপুপাড়ার মতনই, আর পার আওয়ার
রাত 11:30টায়, 89 কিলোমিটার রাত 2:30টায়, 58। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আবহাওয়া অফিসের ব্রিফিং সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় বিভিন্ন এলাকায় ভেসে গেছে চিংড়ি ও মাছের ঘের। সে খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হব বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন বাদল। বাতাস না হয়েছে কিন্তু সকালবেলা কিন্তু ঘূর্ণিঝড় বিমানের আঘাতে কিন্তু এখন দেখতে পাচ্ছি সমুদ্রের মতো ভেঙ্গে লোকালা ইতিমধ্যে পানি প্রবেশ করছে। গতকাল রাত্রে কিন্তু 2 থেকে 3টা যা ভাঙলো, কিন্তু এখন কিন্তু 10 থেকে 15টায় ভেঙে কিন্তু পানি প্রবেশ করছে। এতে কিন্তু প্রায় পানিবন্দী হয়ে থাকবে 2 থেকে 3 হাজার মানুষ। তবে এই যে পানিবন্দী অবস্থায় সাধারণ মানুষ রয়েছে, সাধারণ মানুষ কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার বলেছিল এই বেড়িবাঁধটা সংস্কার করার জন্য, কিন্তু আসলে ঘূর্ণিঝড় এমন সময় আঘাত এনেছে তারা সংস্কার করার সময় পায়নি। তাই এখন কিন্তু দিন দিন যত সময় যাচ্ছে তখন কিন্তু আরো বাড়ছে এই বেড়িবাঁধ ভাঙন। এই যে বিষখালী নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর জোয়ারের পানি কিন্তু এখন বাড়তিছে। এই এখন আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, এই যে একটি সড়ক রয়েছে রাস্তার উপরে, এই রাস্তাটা কিন্তু ইতিমধ্যে 4 থেকে 5 ফুট পানি কিন্তু উচ্চতা হয়ে গেছে, জোয়ার স্বাভাবিক বলেছে। তবে এখনো স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয় যে বিষয়ে আগেও জানিয়েছে যে পানি আরো বাড়বে, যত সময় যাবে তত তাদের পানি আরো বাড়বে। যদি এভাবে পানি বাড়তে থাকে তাহলে হয়তো দেখা যাচ্ছে যে এই যে শহররক্ষা যে একটা বাঁধ রয়েছে এই বরগুনা, এই বাঁধের উপর থেকে কিন্তু পানি চলে শহরের ভিতরে প্রবেশ করতে পারে। তবে ইতিমধ্যে কিন্তু এই যে বিষখালী নদীর এবং পায়রা নদীর পারে যত প্রায় গ্রামগুলো ছিল বেড়িবাঁধ ভেঙে কিন্তু লোকেরা ইতিমধ্যে পানি প্রবেশ করতেছে। সে অনেকে কিন্তু এখনো আবার সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতেছে যাতে পানিবন্দী না হয়ে থাকে এবং কোনো সমস্যায় না থাকে। কিন্তু মানুষ কিন্তু এখন যে অবস্থা দৈনন্দিন ব্যয়ে স্বস্তি মিললে বাজেট নিয়ে খুশি সাধারণ মানুষ। আসছে বাজেট নিয়ে যে আগাম বার্তা পাওয়া যাচ্ছে তাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে গত বছরের চেয়ে এবার বাড়ানো হতে পারে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা। কিন্তু মূল্যস্ফীতির বর্তমান হারই যেখানে 9.74, সেখানে তা 6.5 আনা উচ্চাভিলাষী বলছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত ফরহাদুর রহমানের রিপোর্টে। অর্থ মন্ত্রণালয় আর এনবিআরের নানা সূত্রের তথ্য, 2024-25 অর্থ বছরের জন্য আসছে 7,96,900 কোটি টাকার বাজেট, যা চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে 35,115 কোটি টাকা বেশি। বলা হচ্ছে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাবে শিক্ষা, স্বাস্থ্য আর কৃষি। যদিও আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে তৃতীয় স্থান পেয়েছে শিক্ষা। বরাদ্দ মিলেছে 31,529 কোটি টাকা। সমালোচনার মুখে থাকা স্বাস্থ্য খাত 20,683 কোটি টাকা নিয়ে আছে পঞ্চম স্থানে, আর 13,220 কোটি টাকা বরাদ্দ নিয়ে কৃষি আছে 7 নম্বরে। চলতি বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল 6%, যা আসন্ন বাজেটে 0.5% বাড়বে। কিন্তু বর্তমানে দেশে মূল্যস্ফীতির হারই বিরাজ করছে 9.74%। ফলে মূল্যস্ফীতি নিয়ে সরকারের পরিকল্পনা কতটা বাস্তবসম্মত হবে? খাদ্য মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে গেছে। 6.5% যদি মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা হয়ে থাকে, আমি মনে করি যে এটা উচ্চাভিলাষী। বাজেটের আকার যাই হোক, সংকোচনশীল নীতিতে চলার ইঙ্গিত দিয়ে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 7.5 থেকে নামিয়ে আনা হতে পারে 6.75%। জিনিসপত্রের দাম একদম না বিশ্বাস হয়ে যাচ্ছে, লোন আনতে পান্তা পুরাইয়া যাচ্ছে আমাদের। বাজেটটা যেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। ব্যবসায়ীদের তাগিদ, কর্পোরেট কর হার কমানোর ইঙ্গিত দেয়া এবারের বাজেটে অর্থব্যয়ের নীতি কৌশল এমনভাবে সাজানো উচিত যাতে তারা সরকারের লক্ষ্যমাত্রা পূরণে ভূমিকা রাখতে পারেন। ব্যবসা বান্ধব বাজেট না হলে আসলে আমাদের পক্ষে অর্থনীতির অগ্রগতি ধরে রাখাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আসন্ন বাজেটে মোট ভর্তুকি 90,000 কোটি টাকার মধ্যে 35,000 কোটি টাকায় যেতে পারে এডিবি বরাদ্দের দ্বিতীয় শীর্ষে থাকা বিদ্যুৎ জ্বালানি খাতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
এ সময়ের বাণিজ্য। কোরবানির পশু বেচাকেনায় প্রস্তুত 2 সিটি কর্পোরেশনের 19টি পশুর হাট, এর মধ্যে 2টি স্থায়ী সহ 12টি হাটের ইজারার কার্যক্রম শেষ। পাশাপাশি এবারও হাটের মাধ্যমে কোরবানির পশু বেচাকেনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে 2 সিটি চাইলেও এবার আফতাবনগর হাটে স্টে অর্ডার দিয়েছেন হাইকোর্ট। আসছে কোরবানির ঈদ, প্রস্তুতি চলছে হাটের। প্রস্তুত হচ্ছে দেশের সব থেকে বড় গাবতলীর পশুর হাট। ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই স্থায়ী হাট সহ ইজারার জন্য তোলা হয়েছে আরও 7টি পশুর হাট। ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা এলাকার খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ির 16 আর 18 নম্বর ওয়ার্ড, আফতাবনগর, মিরপুর স্টান হাউজিং এর খালি জায়গা, মোহাম্মদপুরের বসিলা, ঢাকা পলিটেকনিক এলাকার খালি জায়গায় বসবে উত্তরের হাট। এরই মধ্যে 6টির ইজারা শেষ। দক্ষিণে স্থায়ী পশুর হাট সারুলিয়ায়, এছাড়া বসছে আরও 10টি হাট। উত্তর শাহজাহানপুর লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশান সংলগ্ন খালি জায়গা, মেরাদিয়া বাজার এলাকা, কমলাপুর স্টেডিয়াম এলাকা, যাত্রাবাড়ির দনিয়া কলেজ মাঠ, ধোলাইখাল ট্রাক টার্মিনাল এলাকা, আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডে বসবে দক্ষিণের হাট। ইতিমধ্যে আমরা 4টি হাট আমরা ইজারা বরাদ্দ দিয়ে দিয়েছি, আরও 6টি হাট আমাদের ইজারা বরাদ্দ প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে 10টির মতো হাট হবে। হাটের বর্জ্য যাতে করে অল্প সময়ের মধ্যেই সকল কিছু অপসারণ করা যায় সে ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। তবে গত কয়েক বছরে এসব হাটের পাশাপাশি ব্যাপক সাড়া ফেলেছে অনলাইনের পশুর হাট। তাই এবারও হাটের মাধ্যমে যুক্ত থাকবেন খামারিরা। আমরা মনে করি যে আমরা এবারটা হাটে কিন্তু আমরা কিছু ক্যাশলেস চেষ্টা করব, যেটা কিনা গতবার করেছিলাম। তারপর হাসিলটাও আমরা চাচ্ছি অনলাইনের মধ্যে করে ফেলার জন্য। এদিকে আফতাবনগর পশুর হাট 2 সিটি ইজারা দিলেও স্থানীয়দের একটি রিটের প্রেক্ষিতে সেখানে হাট বসানোর স্টে অর্ডার দিয়েছেন হাইকোর্ট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। নতুন কাস্টমস আইন ব্যবসা বান্ধব বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। যদিও ব্যবসায়ীদের অভিযোগ, অনেক সময়ই আইন প্রয়োগে হয়রানি করা হয় তাদের। রোববার রাজধানীর মতিঝিলে কাস্টমস আইনের পরিচিতি উপলক্ষে এফবিসিসিআই ও এনবিআর আয়োজিত কর্মশালায় নিজেদের পক্ষে দাবি তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। আমদানি পর্যায়ে রাজস্ব আদায়, বাণিজ্য সহজীকরণ ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে প্রণয়ন করা হয়েছে কাস্টমস আইন 2023। গত 13 নভেম্বর গেজেট প্রকাশ হলেও বাস্তবায়ন শুরু হবে আগামী 6 জুন থেকে। এখনই তৈরি পোশাক সহ রফতানিমুখী অন্যান্য খাতে শুল্ক ও প্রণোদনা সুবিধা তুলে নেওয়ার সময় হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। রোববার রাজধানী একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। জানান 2030 সাল নাগাদ তৈরি পোশাক খাতে রফতানি আয় বেড়ে দাঁড়াবে $100 বিলিয়ন। 2026 সালের মধ্যে প্রযুক্তি খাতে রফতানি আয় হবে $5 বিলিয়ন। ওষুধ শিল্প এবং হালকা প্রকৌশল খাতের বার্ষিক প্রবৃদ্ধি হবে 15% থেকে 19% হারে। দেখছেন এ সময় বাণিজ্য। বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের অনুপ্রেরণা দিতে দুবাই বাংলাদেশ কনসুলেট আয়োজন করল রেমিটেন্স অ্যাওয়ার্ড 2024। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী 81 জন সিআইপি ও 51 জন বিভিন্ন ক্যাটাগরির সাধারণ প্রবাসী বাংলাদেশের হাতে এই পুরস্কার তুলে দেন। শিবলি আল সাদিকার রিপোর্ট। বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের অনুপ্রেরণা দিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কনসুলেট দুবাই আয়োজন করল রেমিটেন্স অ্যাওয়ার্ড 2024। শনিবার রাতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 2021, 22, 23 সালে বাংলাদেশ সরকার নির্বাচিত 81 জন সিআইপি ও বিভিন্ন ক্যাটাগরিতে 51 জন সাধারণ প্রবাসী বাংলাদেশির হাতে এই রেমিটেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। একজন মানুষ সম্মানিত হলে পরে অটোমেটিকলি সম্মানের অধিকারী হওয়ার জন্য তিনি কিছুটা কাজ করবেন।
এবং যারা সম্মানিত হয়েছেন তারা এই সম্মান রক্ষার্থে কাজ করে যাবেন, সেটা আমি বিশ্বাস করি। সাধারণ প্রবাসীদের মধ্য থেকে 51 জন রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে রয়েছে নিম্ন বেতনধারী, সাধারণ প্রবাসী, উচ্চ বেতনধারী, প্রবাসী, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, সাধারণ নারী কর্মী, বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ও সাংবাদিক। বাংলাদেশের যেসব মিশন পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত, আমি আশা করব সেই সব মিশনের প্রধানেরাও এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন। এইভাবে এই বাংলাদেশ কনসুলেট যদি কন্টিনিউ করে থাকে তাহলে আগামীতে রেমিটেন্সের প্রভাব অনেকাংশে বৃদ্ধি পাবে। এদিকে এই ধরনের আয়োজনের ফলে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স প্রবাহ অনেক বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে দেশে রেমিটেন্স যোদ্ধাদের জানমালের নিরাপত্তা দিতে পারলে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে মত তাদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের দর্শকদের উচ্ছ্বাস দেখে আমি অভিভূত, এমনটাই মন্তব্য করেছেন জনপ্রিয় তারকিশ অভিনেতা বুরাক অ্যাজভিট। সিঙ্গার বোকোর আমন্ত্রণে 3 দিনের সফরে বাংলাদেশে আসেন কুরুলুস ওসমানীর সিরিজের এই নায়ক। রোববার গুলশানের সিঙ্গার বেকো স্টোরে দেখা মেলে এই তুর্কি অভিনেতার। এ সময় ভক্তদের সঙ্গে সেলফি ও হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বিকেলে রাজধানী একটি 5 তারকা হোটেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বুরাক। এ সময় তিনি বলেন, ভারত বা পাকিস্তানের তুলনায় বাংলাদেশে আমার ভক্ত বেশি, যা সত্যি আমাকে অবাক করেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও এক। 111 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় রেমাল। বিভিন্ন স্থানে জলোচ্ছ্বাস, বাঁধ ভেঙে ঢুকছে পানি, মাছের ঘের, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। রাজস্ব আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করছে এনবিআর, অভিযোগ এফবিসিসিআইয়ের। ঢালাওভাবে না বলে সুনির্দিষ্ট দাবি জানানোর আহ্বান এনবিআর চেয়ারম্যানের। এবং দৈনন্দিন ব্যয়ে স্বস্তি মিললে খুশি সাধারণ মানুষ। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি কমে বাড়তে পারে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা। পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখায় বড় চ্যালেঞ্জ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ তামিম। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।